নাটকের কথা বললেন বস। আমরা কেন এত নাটক করলাম কারণটা কি জানতে চান আপনি? ঈশানের মুখ থেকে হুট করে এই নাটকের কথা শুনে শুভ্র মুহূর্তের মধ্যে পাথরের মতো গম্ভীর হয়ে এলো। তার চোয়াল শক্ত হয়ে এলো, চোখের মণি দুটো তীক্ষ্ণ বিঁধল ঈশানের উপর। সে একদম নিরেট আর গম্ভীর সুরে বলল, হ্যাঁ জানতে চাই, কেন আমার সাথে সবাই এমন নাটক করলে? এত কষ্ট দেওয়ার কারণটা কি? শুভ্রের গলার স্বর এক ধরনের চাপা হাঁক আর তীব্র অভিমান মিশেছে। যে কষ্টটা সে গত কয়েকদিন ধরে তিলে তিলে সয়ে যাচ্ছে, সেটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হতে যাচ্ছে। সে শুধু নির্বাক হয়ে সবার মুখের দিকে তাকিয়ে উত্তরে আসায় তার বুকটা টিপ টিপ করছে। ঈশান এবার রহস্যময় এক হাসি আসলো। সে শুভ্রের একদম কাছে এগিয়ে এসে রক্তিম কণ্ঠে বলল, কারণ জানার পর নিজেকে ধরে রাখতে পারবেন তো? কথাটা শুনে শুভ্রের ভুরু কুঁচকে একাকার হয়ে গেল। এই লুকোচুরি আর হেয়ালি তার এখন আর এক বিন্দু সহ্য হয় না। তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। সে ঈশানের একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ফেটে বলল, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বলো। ঈশান এবার একটু দীর্ঘশ্বাস ফেলে স্থির দৃষ্টে শুভ্রের দিকে তাকালো। তার কণ্ঠে যেন এক গভীর রহস্যের টান। সে শান্ত স্বরে বলল, কি আর করার, তাহলে তো একটু অতীতেই যেতে হয়। চলুন আপনাকে অতীতটা শুনিয়ে আসি। অতীত সেদিন দরজার ওপাশে সাহেরা চৌধুরী আর রিধি আর কাউকে না, স্বয়ং সোহান চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনের রক্ত হিম হয়ে আসে। তার চোখে মুখে আগ্নেয়গিরির মতো রাগ। সাহেরা চৌধুরী তো ভয়ে বড় বড় ঢোক গিলতে লাগলেন। শরীর থরথর করে কাঁপছে। সোহান চৌধুরী কোনো চেঁচামেচি করলেন না, শুধু পাথর শীতল চোখে সাহেরা চৌধুরীর দিকে তাকিয়ে আদেশ করলেন, সব কাপড় চোপড় গোছাও, আমরা আজই ঢাকা ফিরব। সেদিন সোহান চৌধুরী, রিদি আর পরিবারের সবাই ঝড়ের গতিতে ঢাকায় এলেন। সোহান চৌধুরী ইকবাল হাসানকে জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে যেতে বললেন। রিদিটা সরাসরি শুভ্রদের বাড়িতে গিয়ে উঠল ড্রয়িং রুম। পুরো ড্রয়িং রুমে বাতাস যেন গুমোট হয়ে গেছে। ইকবালের মুখটা রাগে থমথমে, যেন এখনই ফেটে পড়বে। সোহান চৌধুরী গম্ভীর মুখে প্রতিটি ভাঁজে বিরক্ত স্পষ্ট। রিদি মাঝখানে দাঁড়িয়ে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছে। সোহান চৌধুরী এর মধ্যে সব সত্যিটা ইকবাল হাসানের কাছে ফাঁস করে দিয়েছেন। সব শুনে ইকবাল হাসান আগুনের মতো রিদির উপর ফেটে পড়লেন। কিছুক্ষণ পর তিনি ধীর পায়ে রিদির সামনে গিয়ে সরাসরি প্রশ্ন শুনলেন, তোরা শুভ্রের সম্পর্ক কি? বাবার এমন প্রশ্নে হৃদি আঁতকে কেঁপে উঠল। তার কান্নার বেগ আরও বেড়ে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ সরল না। ইকবাল হোসেন এবার গগনবিদারী এক ধমক দিয়ে বলেন, কথা কানে যায় না? কি বলছিস? শুভ্রের সাথে তোর সম্পর্ক কি? জবাব দে। হৃদির কান্নার বেগ এবার বাঁধ ভাঙল। তার সব কান্নার শব্দে ড্রয়িং রুমের গুমোট বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সে কি বলবে, কিভাবে শুরু করবে, কিছুই ভেবে পাচ্ছে না। হৃদির এই নীরবতা ইকবাল হোসেনের রাগকে আরও উস্কে দিল। তিনি এবার দাঁতে দাঁত চেপে চরম এক হুমকি ছুড়ে দিলেন, সত্যি বলবি নাকি তোর বাবার মরা মুখ দেখতে চাস? কথাটা শোনা মাত্র হৃদিতে আতঙ্কে শিউরে উঠল। তার কলিজাটা যেন কেউ নিষ্ঠুরভাবে মুচড়ে দিল। বাবার মুখ থেকে এমন কথা শোনার পর সে আর চুপ থাকতে পারল না। বুকের ভিতর জমানো পাহাড় সমান পাথরটা সরিয়ে সে অনেক কষ্টে সাহস সঞ্চয় করলো। আর কতকাল লুকাবে এই সত্যি? যা হওয়ার হোক। সে মাথা তুলে অস্ফুট স্বরে কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি শুভ্র ভাইকে ভালোবাসি। কথা শেষ হওয়ার আগে ড্রয়িং রুমে এক প্রলয়কারী শব্দ শোনা গেল, ঠাস। ইকবাল হোসেন হাতের প্রচণ্ড থাপ্পড়টা হৃদির নরম গালে গিয়ে লাগলো। জ্বরের শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। এক কোণে দাঁড়িয়ে থাকা শুভ্রার চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হৃদি তারই ভাইকে ভালোবাসত, অথচ সে জানত না। ইকবাল হোসেন চর মেরে ক্ষান্ত হলেন না। তিনি হৃদির দিকে ঘৃণার চোখে তাকিয়ে গর্জে উঠলেন, লজ্জা করছে না তোর নিজের বাবার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে? একটু বাদলো না? এত বড় লজ্জাহীন মেয়ে আমি জন্ম দিয়েছি? হৃদি তখন ব্যথায় আর অপমানে ভেঙে পড়ছিল, কিন্তু তার চোখের সামনে এক অদ্ভুত দৃঢ়তা। সে কাঁদতে কাঁদতে ভেজা গলা বলল, আব্বু, সত্যি কথা বলতে লজ্জা পেতে নেই। তোমরা আমার কাছ থেকে সত্যিটা জানতে চেয়েছো, আমি আজ শুধু সত্যিটাই বলছি। হ্যাঁ আব্বু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি। হৃদির এই স্পষ্ট স্বীকারোক্তি ড্রয়িং রুমে উপস্থিত সবার মুখে যেন কুলু বেটে দিল। রাবেয়া হাসান হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন। তিনি হৃদির কাঁধ দুটো সজোরে ঝাঁকিয়ে আর্তনাদ করে বললেন, ভালোবাসি মানে? পাগল হয়ে গেছিস তুই? কি আবোল তাবোল বলছিস এসব? হৃদি তখনও টলমল চোখে মায়ের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বললেন, আমি আবোল তাবোল বলছি না আম্মু, আমি সত্যি শুভ্র ভাইকে চুপ! ইকবাল হাসান আঙুলে চেয়ে হৃদিকে মাঝপথে থামিয়ে দিলেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে।
তিনি গর্জে উঠে বললেন, এই শব্দটা দ্বিতীয়বার তোর মুখ থেকে বের হলে ওই মুখ ভেঙে দিব আমি। তোর মামা তো আত্মীয়তার মধ্যে আত্মীয়তা পছন্দ করে না, সেটা জানা সত্ত্বেও এই কথা বলতে তোর লজ্জা করে না? ঠিক তখনই সোহান চৌধুরী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি ধীর পায়ে রিধির সামনের দিকে গিয়ে একদম ওর চোখের দিকে সোজা তাকালেন। তার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনি হলো। শুভ্রকে তুই ভালোবাসিস? সত্যি কি এইটুকু, নাকি এর চেয়ে বড় কোনো সত্যি আছে? রিধি আর পিছপা হলো না। সে জানে আজ লুকোনো মানে সব হারানো। সে বুক ভরা সাহস নিয়ে চরম সত্যিটা উগলে দিল। শুভ্র ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, আমরা দুজনে স্বামী স্ত্রী। মুহূর্তের মধ্যে পুরো ড্রয়িং রুমে যেন এক শক্তিশালী বোমা ফাটলো। সায়রা চৌধুরী আর সোহান চৌধুরী বাদে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল। চারিদিকে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা নেমে এলো। ইকবাল হোসেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাবেয়া হোসেনের দিকে তাকিয়ে তোতলা তোতলাতে বললেন, এই এই তোমার মেয়ে এসব কী বলছে? বিয়ে হয়েছে মানে? এটা কি ফাজলামো পেয়েছো? সোহান চৌধুরী এবার ইকবালের দিকে তাকিয়ে পাথর শীতল গলায় বললেন, এই ফাজলামো না ইকবাল, এটাই সত্যি। ওর আর শুভ্রের বিয়ে হয়েছে। ইকবাল হাসান চরম বিস্ময়ে অস্ফুট স্বরে বললেন, বিয়ে মানে? হ্যাঁ, বিয়ে। সোহান চৌধুরী যোগ দিলেন, আমার বেশ কিছুদিন ধরে ওদের উপর সন্দেহ হয়েছিল। সেদিন আমি বুঝে নিয়েছি এদের সম্পর্ক শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর আড়ালে আরও গভীর কিছু লুকিয়ে আছে। আর যা সন্দেহ করছিলাম ঠিক তাই হলো। ইকবাল হাসান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। নিজের মেয়ের মুখে এমন দুঃসাহসিক কথা শুনে তার হিতাহিত জ্ঞান লোপ পেল। তিনি রিদিকে মারার জন্য তেড়ে গেলে সোহান চৌধুরী দ্রুত এগিয়ে এসে তাকে জাপটে ধরলেন। ইকবাল হাসান তখন আক্রোশে কাঁপছেন। তিনি রিদির দিকে তাকিয়ে জানোয়ারের মতো গর্জে উঠলেন, ছেড়ে দিন ভাইসব, ওরে আজকে আমি মেরেই ফেলবো। এই কুলাঙ্গার মেয়ে আমার দরকার নেই। কুলাঙ্গের মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। সোহান চৌধুরী বেশ শক্ত গলায় তাকে আটকে রাখলেন। তিনি গম্ভীর গলায় বললেন, মাথা ঠান্ডা করে ইকবাল, এখানে মাথা গরম করলে চলবে না। যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সায়রা চৌধুরী এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে সব দেখছিল। স্বামীর এমন রহস্যময় শান্ত ভাব দেখে তিনি কিছুটা শঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, কী করতে চাইছেন? সোহান চৌধুরী সায়রা চৌধুরীর দিকে একবার তাকালেন, তারপর আবার দৃষ্টি ঘোরালেন রিদির দিকে। তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা। তিনি বললেন, সেটাই, যেটা সবার জন্য ভালো। বলে সোহান চৌধুরী কয়েক পা এগিয়ে রিদির সামনে গিয়ে দাঁড়ালেন। রিদি তখনও ভয়ে আর কান্নায় কুঁকড়ে গেল। সোহান চৌধুরী খুব নিচু কিন্তু তীক্ষ্ণ কণ্ঠস্বরে জানতে চাইলেন, আমি জানি তোদের সম্পর্কটা জাস্ট নামই, শুধু কাগজে কলমে বিয়ে হয়েছে, কিন্তু গভীরে যাওয়ার মতো সম্পর্ক তোদের এখনো হয়নি। আর শুভ্রের সাথে যে তোর তুগলকি রাগ অভিমান চলছে এটাও আমি জানি। দেখ দিদি, ভালোবাসি বললে ভালোবাসা হয় না রে মা। এখন তোরা যেটা করছিস সেটা নিছক মোহ ছাড়া আর কিছু না। দুদিন পরে এই মোহ ঠিকই কেটে যাবে। রিদি মুখ তুলে কিছু বলতে চাইল, কিন্তু সোহান চৌধুরী তাকে থামিয়ে দিয়ে আবারও বললেন, আমি তোর মামা হই, আমি কখনো চাই না তোদের এই পাগলামির জন্য আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ফাটল ধরুক। আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে তার চাপটা সরাসরি পরিবারের উপর পড়ে। আজ তুই আর শুভ্র হুট করে ঝগড়া করবে, আর সেই ঝগড়া আজ এসে লাগবে আমাদের গায়ে। তখন ইকবাল হাসান বলবে সোহান চৌধুরীর ছেলে ভালো না, আমি বলবো ইকবাল হাসানের মেয়ে ভালো না। এভাবে কাছের সম্পর্কের আড়ালে পরম আত্মীয়তার মধ্যে চরম শত্রুতা জন্ম নেয়। আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। সোহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে রিদির পাংশুটে হয়ে মুখের দিকে তাকালেন। তার কণ্ঠে এমন শাসনের চেয়েও বেশি কাজ করছে এক ধরনের বৈষয়িক যুক্তি। তিনি আবার বলতে শুরু করলেন, শুভ্রর সাথে রাগ করে চলে গেছে এটাও আমি জানি। শুভ্র চলে যাওয়ার পর থেকে তুই ঠিকমতো খাস না, কারোর সাথে কথা বলিস না, সারাদিন মূর্তির মতো চুপচাপ থাকিস। আয়নায় নিজের চেহারা একবার দেখেছিস? মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে, চোখের নিচে কালি। এখন আমার ছেলে যে রাগ, ধর কথার কথা তোদের বিয়ে আমরা মেনে নিলাম, তখন যদি শুভ্র রাগ করে কোথাও চলে যায় আর তোর এই দশা, তখন তোর বাবা ইকবাল হাসান ভাববে আমরা তোকে খেতে দেই না, ঠিক মতো দেখাশুনো করি না। লোকে বলবে শুভ্র ভালো ছেলে না, স্ত্রীকে সম্মান করতে জানে না। এইভাবে হাজারো কলঙ্ক আর ভুল বোঝাবুঝি আমাদের পরিবারের মধ্যে ফাটল ধরবে, জন্ম নেবে আজন্ম শত্রুতা। পুরো ড্রয়িং রুমে তখন সোহান চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। সবার নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম। সোহান চৌধুরী এবার একটা দম ফেলে সরাসরি ইকবাল হোসেনের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি এখনও পাথরের মতো শক্ত।
ইকবাল, আমি চাই না আমাদের দীর্ঘদিনের সম্পর্কগুলো কোনো আঁচ লাগুক। আমাদের আত্মীয়তা আর বন্ধুত্ব অটুট রাখার জন্য আমি এখন যা করতে চাইছি আশা করি তুমি তাতে বাধা দেবে না। উপস্থিত সবাই যেন চরম কৌতূহল আর উৎকণ্ঠা নিয়ে সোহান চৌধুরীর দিকে তাকিয়েছেন। ইকবাল হাসান বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। সোহান চৌধুরী এবার চূড়ান্ত ঘোষণাটি করলেন, আমি শুভ্র আর হৃদির আইন মাধ্যমে ডিভোর্স করাবো। আর ইকবাল, তোমার মেয়ে বড় হয়েছে, পড়াশোনা যেটুকু করেছে অনেক। পড়াশোনার পিছনে আর সময় নষ্ট না করে ওর বিয়ের ব্যবস্থা করো। মেয়ে মানুষ এত পড়াশোনার দরকার নেই, সেই তো বিয়ের পর সংসারই সামলাবে। এরপর যদি ওর বচায় যে বিয়ের পর পড়াশোনা করবে। কথা শুনে হৃদি মুহূর্তে হৃদয়ের জ্ঞান শূন্য হলো। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে লজ্জা শরম ভুলে গিয়ে সে সরাসরি আছড়ে পড়ল সোহান চৌধুরীর পায়ের ওপর। দু হাতে তার পা জাপটে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার ড্রয়িং রুমের দেওয়ালগুলো যেন বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহর দোহাই লেগে মামা, এসব করিও না। আমি শুভ্র ভাইকে পাগলের মতো ভালোবাসি। শুভ্র ভাইকে ছাড়া আমি আমার এই পৃথিবীর কোনো পুরুষকে নিজের স্বামীর নজরে দেখতে পারবো না। মামা, তোমার পায়ে ধরি, আমাকে শুভ্র ভাই থেকে আলাদা করিও না। তুমি যা বলবে তাই করব। সারা জীবন তোমাদের বাড়ির চাকরানি হয়ে থাকবো। কিচ্ছু না দিলেও এক ফোঁটা অভিযোগ করবো না। তবু মামু, আমাকে শুভ্র ভাই থেকে আলাদা করে দিও না, আমি মরে যাব। সোহান চৌধুরী পাথরের মধ্যে মধ্যে নির্বিকার দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো দয়া মায়ের লেশ নেই। রাবিয়া হাসান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রিদিকে টেনে তুললেন। তিনি রিদির হাতে সজোরে টান দিয়ে গর্জে উঠলেন, উঠ বলছি, ওঠ হারামজাদা, আমাদের মুখ পোড়ালি তুই। এত আদর যত্নের ফলাফল তুই এইভাবে দিলি কুলাঙ্গার মেয়ে। কিন্তু রীতি যেন আজ পাথরের গায়ে আছড়ে পড়া এক লহরী। সে সোহান চৌধুরীর পা ছাড়ল না। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে কাঁদতে আকুতি করতে লাগলো, মামা, তুমি আমাকে শুভ্রবাহী থেকে আলাদা করে দিও না। আমার ছেলেটাকে আমি আমার নিঃশ্বাসের চেয়ে বেশি ভালোবাসি। এটা মোহনা মামা। তুমি বলো কি করলে বিশ্বাস করবে এটা ভালোবাসা? ভালোবাসা প্রমাণ করার জন্য আমি সব করব। তুমি শুধু একবার বলো কী করতে হবে। সোহান চৌধুরী সেদিন একটা কথাও বলেনি। তার নীরবতা যেন চাবুকের চেয়ে বেশি ক্ষতবিক্ষত করেছিল হৃদিকে। হৃদি তার পা ছাড়তে না চাইলেও সে যেন জীবনের শেষ সম্বল হিসেবে শুভ্রকে ভিক্ষে চাইল। কিন্তু ইকবাল হাসান আর রাবে হাসান নির্দয়ভাবে টেনে হিঁচড়ে হৃদিকে তুলে নিয়ে যেতে লাগলো। হৃদি যাবে না। সে মাটিতে নখ দিয়ে আঁকড়ে ধরার চেষ্টা করলো। রাবেয়া হাসান ক্ষিপ্ত হয়ে হৃদির গালে পিঠে এলোপাতাড়ি চড় থাপ্পড় দিতে লাগলো। শারীরিক যন্ত্রণা হৃদিকে স্পর্শ করলো না, তার সমস্ত দখল এখন হৃদয়ে। টেনে নিয়ে যাওয়ার সময় হৃদি সোহান চৌধুরীর দিকে তাকিয়ে শেষবারের মতো চিৎকার করে বলল, মামা, তুমি আমাকে আমার ভালোবাসা মোহ ভাবছ? দেখে নিও, তোমার ছেলে যদি এই হৃদি মেয়েটা না পায় তাহলে মেয়েটা জীবিত থাকবে না, একটা লাশে পরিণত হবে। অতীত 5 দিন কেটে গেছে। এই 5 দিনে হৃদিকে রুমের 4 দেওয়ালে বাইরে এক কদম বের হতে দেওয়া নেই। হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তাকে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। খাওয়ার সময় দরজার ওপর সে থালা রেখে আসা হয়েছে। কেবল টিকে থাকার তাগিদে হৃদি 2-1 লোকমা মুখে নিয়ে কোনো মতে প্রাণটা ধরে রেখেছে। রাতে এক ফোঁটা ঘুমাতে পারে না সে, কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। আর শুভ্রকে হারানোর ভয়ে বুক ফাটা যন্ত্রণা ছটফট করে। ওদিকে ইকবাল হাসান মেয়ের জন্য উঠে পড়ে পাত্র দেখা শুরু করেছেন। সোহান চৌধুরীর কড়া নির্দেশ, শুভ্র দেশে ফেরার আগে হৃদির বিয়েটা সেরে ফেলতে হবে। কারণ শুভ্র একবার টের পেলে এই বিয়ে কোনোভাবেই হতে দিবে না। বিকেলের দিকে সোহান চৌধুরী, সায়রা চৌধুরী আর শুভ্রাকে নিয়ে হৃদিদের বাড়িতে হাজির। আজ হৃদিকে ছেলেপক্ষ দেখতে আসবে। সায়রা চৌধুরীর বুকের ভেতরটা হাহাকার করছে। তিনি অনেকবার চেষ্টা করছেন হৃদির সাথে একটু নিরিবিলিতে কথা বলতে অথবা শুভ্রকে খবরটা দিতে। তিনি লুকিয়ে শুভ্রর নম্বরে বারবার কল দিয়েছেন, কিন্তু ফোনটা বন্ধ। সোহান চৌধুরী সারাক্ষণ স্ত্রীর উপর বিষ নজর রাখছেন যেন কোনোভাবে সে শুভ্রকে খবর দিতে না পারে আর হৃদির সাথে কথা বলতে না পারে। শুভ্রা আর রাবেয়া হাসান হৃদির রুমে ঢুকলেন। হৃদি তখন বিছানায় কুঁকড়ে শুয়েছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। চোখের নিচে গভীর কালি আর মুখটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। হৃদির এই জীর্ণ আর বিধ্বস্ত দশা দেখে শুভ্রার কলিজা ধক করে উঠল। শুভ্রা হৃদির পাশে বসে অতি মমতায় ওর মাথায় হাত বুলাতে লাগলো। হৃদি হঠাৎ স্পর্শে আশায় চমকে উঠে আর্তনাদ করে উঠল, শুভ্র ভাই। কিন্তু চোখ মুখ খুলে সামনে শুভ্রা বসে আছে। শুভ্রের নাম হৃদির মুখে শুকে রাবেয়া হাসান আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তিনি কর্কশ স্বরে আঙুল উঁচিয়ে বললেন, শুভ্র তোর ভাই লাগে,
তাই বড় ভাইয়ের নজরে দেখবে। আর একবার যদি ওর নাম মুখে নিস তাহলে তোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। হৃদি অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠল। রাবেয়া হাসানের দিকে তাকিয়ে সে এক টুকরো বিষাদ মাখা হাসি আসলেন। মেরেই ফেলো না মা আমরা, কারণ তোমরা আমাকে তো জীবন্ত লাশ বানিয়ে নিয়েছো, তিলে তিলে যন্ত্রণা দিচ্ছ। মৃত্যু হয়তো এতটা যন্ত্রণা হবে না। রাবেয়া হাসান আর কথা বাড়াতে চাইলেন না। তিনি গুমোট মুখে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি রেডি হয়ে চুপচাপ নিচে আয়। আর শুভ্রা তুই ওকে জলদি সাজিয়ে নিচে নিয়ে আসবি। বলে রাবেয়া হাসান গট গট করে রুম থেকে বেরিয়ে গেলেন। হৃদি শূন্য দৃষ্টিতে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা ব্যথিত গলায় অভিমানে ফেটে পড়ল, তুই আমার ভাইকে ভালোবাসতে অথচ আমাকে কখনো বলিস নাই কেন রে? আমি কি তোর একটু ভরসার বন্ধু ছিলাম না? একটা এতটাই পর ভাবতিস আমাকে? হৃদি আর নিজেকে সামলাতে পারল না। মুহূর্তের মধ্যে শুভ্রাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার তলে বুকের ভেতরে জমে থাকা সব পাথর যেন গলতে শুরু করলো। সে হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলল, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি, অনেক আগে থেকে। এই কথাটা শুধু নিজের মাঝে আগলে রেখেছি, কাউকে শেয়ার করিনি। শুধু ডায়েরির পাতার সাথে শেয়ার করেছি। শুভ্র ভাই কিছু জানতো। হঠাৎ একদিন শুভ্র শুভ্র ভাই পেয়ে যায় আর আমাকে অনেক বকাঝকা করে তাকে ভুলে যেতে। কিন্তু আমি শুভ্র ভাইয়ের পিছু ছাড়িনি। আমাকে যখন নির্বাণ ধরে নিয়ে গেল, নির্বাণ আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, কারণ শুভ্র ভাই তখন ওখানে বন্দি ছিল। আমি যদি বিয়ে না করি তবে সে শুভ্র ভাইকে মেরে ফেলবে। আমি নিরুপায় হয়ে শুভ্র ভাইকে বাঁচাতে নির্বাণকে বিয়ে করতে রাজি হই। কিন্তু বিয়ের দিন হঠাৎ আমার কিভাবে শুভ্র ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল। আর শুভ্র ভাই আমাকে সকলের সামনে সবার অগোচরে বিয়ে করে নিল। সেদিন শুভ্র ভাই আমাকে বলেছিল আমি যেন এই বিয়ের কথা কাউকে না বলি, তাই আমি তোকে বলিনি। আমাকে ভুল বুঝিস না। জীবনে নিজের আপন কিছু ধরে রাখতে হলে কিছু সত্যি লুকিয়ে রাখতে হবে। তাই আমি তাই করেছি। যদি কাউকে বললে শুভ্র ভাই আমার উপর রাগ করে বা ডিভোর্স দিয়ে ফেলে, এই ভয়ে কাউকে বলিনি। কারণ আমি শুভ্র ভাইকে হারাতে পারবো না। অনেক ভালোবাসি আমি শুভ্র ভাইকে, অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলে শুভ্রাকে আরও শক্ত করে চেপে ধরে হৃদির পাগলের মতো ডুকরে কাঁদতে লাগলো। শুভ্রা পাথরের মতো জমে গেল। তার মুখে কোনো ভাষা নেই। সে শুধু এতটুকু বুঝতে পারছে যে হৃদি তার ভাইয়ের জন্য সত্যি উন্মাদ। কিন্তু এই পাগল মেয়েটাকে এখন কে সামলাবে? তার ভাই তো এখন অনেক দূরে। ফোন নিয়ে তাকে পাওয়া যাচ্ছে না। শুভ্রা নিজেও চেষ্টা করছে, কিন্তু সোহান চৌধুরী কড়া নজরে তার ফোনটা কেড়ে নিচ্ছে। হৃদির তপ্ত চোখের পানি শুভ্রার বুকের ভিজে হাহাকার। হৃদির প্রতিটা কান্নার শব্দ যেন বদ্ধ ঘরের দেওয়ালে দেওয়ালে হাহাকার করে তুলছে। সে যে তার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে না। হৃদি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে শুভ্রার পা দুটো শক্ত করে আঁকড়ে ধরে আবারও ডুকরে কেঁদে উঠল। তার কণ্ঠস্বর এক বুক হাহাকার আর তীব্র আকুতি ফুটে পড়ছে। সে ধরা গলায় বলতে শুরু করলো, আমাকে একবার একটু শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবি? আমি ওনাকে বলবো আমাকে এই নরক থেকে নিয়ে যেতে। আমার ভীষণ কষ্ট হচ্ছে রে, বিশ্বাস কর। আমি একটা সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। প্রতিটা মুহূর্তে বেঁচে থেকে মরে যাচ্ছি আমি। এই বুক ফাটা কষ্ট আর সইতে পারছি না। প্লিজ প্লিজ একটু আমাকে শুভ্র ভাইয়ের সাথে কথা বলিয়ে দে না। রিদির এই চরম অসহায়ত্ব দেখে শুভ্রার শক্ত মনের বাঁধ যেন ভেঙে এলো। তার চোখ থেকে অজান্তে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে রিদিকে দেওয়ার মতো কোনো সান্ত্বনা খুঁজে পেল না। পরিস্থিতি এখন এতটাই জটিল যে শুভ্রা নিজেও নিজেকে তুচ্ছ আর ক্ষমতাহীন মনে করছে। সে একদম পাথরের মতো নিথর হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর অসীম মমতায় হৃদির ঘামে ভেজা চুলে মাথায় হাত বুলিয়ে কাঁপা কাঁপা গলা বলে, হৃদি শান্ত হ, কান্না থামা বোন। এভাবে পাগলের মতো কান্না করলে তোর শরীর একদম ভেঙে পড়বে। তুই এভাবে ভেঙে পড়িস না। নিজেকে একটু শক্ত রাখ, আল্লাহর উপর ভরসা রাখ। তিনি নিশ্চয় সবটা দেখেছেন। তিনি তোকে এতটা পথ নিয়ে এসেছেন, তিনি কখনো তোর সাথে খারাপ কিছু হতে দিবে না। দেখবি সব ঠিক হয়ে যাবে। শুভ্রার কথাগুলো হৃদির কানে কতটুকু বোঝাতো তা বোঝা যাচ্ছে না। সে শুধু শুভ্রাকে আঁকড়ে ধরে নিজের সমস্ত যন্ত্রণা উগরে দিচ্ছে। কিছুক্ষণ পর সোহান চৌধুরী আর ইকবাল হাসান ঝড়ের বেগে রুমে ঢুকলেন। হৃদিকে এখনও ওই বিধ্বস্ত অবস্থায় বিছানায় পড়ে ডাকতে দেখে ইকবাল হাসান রাগের পারদ চড়িয়ে উঠে গেল। তিনি শুভ্রার দিকে তাকিয়ে কড়া গলায় গর্জে উঠলেন, ওকে এখনো তৈরি করেনি কেন? নিজে ওর জন্য সবাই অপেক্ষা করছে। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখে পাথর হয়ে বাবার দিকে তাকিয়ে ধরা করে বলল, তৈরি মানে কিসের তৈরি? সোহান চৌধুরী এগিয়ে এলেন। তার কণ্ঠে কোনো আবেগ নেই। তিনি শীতল গলায় চরম সত্যটা ছুড়ে দিলেন। ছেলেপক্ষ দেখতে এসছে তাকে। এখন কান্নাকাটি আর চেঁচামেচি না করে লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিচে আয়।
কথাটা শোনার সাথে হৃদির মনে তার মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। শরীরটা রিরি করে উঠল। তার বুকটা ফাটিয়ে চিৎকার করতে নিলে ইকবাল হাসান চিতার মতো এগিয়ে এসে হৃদির মুখ চেপে ধরলেন। তিনি চোখ লাল এবং দাঁতে দাঁত চেপে হাসি বললেন, চুপ, একদম চুপ। মুখ দিয়ে একটা সাউন্ড বের করলে আজ তোকে আমি একদম দিয়েই ফেলবো। বলে তিনি ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলেন। হৃদি আর স্থির হয়ে থাকতে পারল না। সে বিছানা থেকে আছড়ে পড়ে মেঝেতে ইকবাল হাসানের পা দুটো জড়িয়ে ধরলেন। নখ দিয়ে বাবার পা কামড়ে ধরে বুক ফাটা আর্তনাদে ফেটে পড়লেন। ও আব্বু, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? কি অপরাধ করেছি আমি? একজনকে তো ভালোবেসেছি, কোনো পাপ তো করিনি যে আমাকে জ্যান্ত পুড়িয়ে মারছো। ইকবাল হাসানের তপ্ত নিঃশ্বাস ফেলে পা সরিয়ে নিতে চাইল, কিন্তু হৃদি ছাড়ল না। তিনি চিৎকার করে উঠলেন, পাপের কথা বলছিস? তাহলে শোন, তুই পাপ করছিস। ছোট থেকে কত আদরে বড় করছিস, শরীরে রক্ত জল করে তোকে তিলে তিল করে মানুষ করছি, চাওয়া পাওয়া সব সাধ্যমতো দিয়েছিস। সেই হিসাবে আমারও স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে দেব। নিজে আমি ছেলে পছন্দ করব, কিন্তু সেই স্বপ্নের মুখে তুই চুনকালি মাখালি, লুকিয়ে বিয়ে করলি, তাও আবার শুভ্রকে। তুই জানতিস তোদের এই সম্পর্ক পরিবার কোনোদিন মানবে না, তারপর কেন তুই নোংরামোটা করলি? হৃদি তখনও মেঝেতে পড়ে বাবার পা জড়িয়ে ধরে হিক্কা তুলে কেঁদেই যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে গোঙানি স্বরে বলল, আব্বু, আমি নিজেও জানি না শুভ্র ভাইয়ের প্রতি আমার এত মরণ কামড় ভালোবাসা কীভাবে হলো। ভালোবাসা তো সময় না, সমাজ মানে না আব্বু। মানলে তো আজ এই হাহাকার হতো না আব্বু। আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি। আমি শুভ্র ভাইকে ছাড়া আর কারো হতে পারবো না। এই বুকে কারো নাম লেখা থাকে তবে সেটা হলো শুভ্র। যদি কারো সাথে মরতে হয় তবে শুভ্র। আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি স্বপ্নের সাথে শুধু একজনের আছে, সে হলো সাইফান শুভ্র চৌধুরী। তোমরা আমাকে মেরে ফেলো আব্বু, তবু অন্য কারো গলায় মালা দিতে বলো না। হৃদিকে লাল খয়েরি কাতান শাড়ি আর হালকা সাজে সাজিয়ে তুলছে শুভ্রা, কারণ একটু আগে হৃদি একটা আর্তনাদ ইকবাল হাসান শোনেনি, বরং নিজের মরা মুখ দেখার হুমকি দিয়ে তিনি হৃদিকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছেন। হৃদিকে এখন জ্যান্ত লাশের মতো পাথর হয়ে গেছে। চোখের কাজলের সাথে চোখের পানি লেপটে একাকার হয়ে গেছে। শুভ্রা বরাবর টিস্যু দিয়ে সেই কালো দাগ মুছে দিয়ে চেয়ার ফিসফিস করে বলছে, দিদি কান্না থামা প্লিজ। সোনা, কান্না করিস না, তুই একটু শান্ত হ। শুভ্রা হৃদিকে ধরে ধরে সাবধানে নিচে নিয়ে আনল। হৃদিকে মাথা নিচু করছে। সে শারীরিকভাবে এখানে থাকলেও মানসিকভাবে এই জগতে নেই। সে যেন অন্য কোথাও হারিয়ে গেছে। সোফায় তখন ছেলেপক্ষের সদস্যরা আসবে। পাত্রের বাবা মা, পাত্রের মামা এবং স্বয়ং পাত্র। পাত্রের নাম রোমান, একজন সফল বিজনেসম্যান আর দেখতে সুদর্শন। হৃদিকে নিয়ে সবার সামনে বসানো হলো। পাশে হৃদির কাঁধ ধরে শুভ্র শক্ত করে দাঁড়িয়ে আছে। পাত্রের মামা হৃদির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? হৃদি তখন গভীর এক ঘোরে আচ্ছন্ন। সে একদম অবচেতন মনে বলে উঠল, শুভ্র ভাই। হৃদির মুখে হুট করে অন্য ছেলের নাম শুনে ছেলে পক্ষের মানুষ একে অপরের দিকে চাওয়াচুই করলো। ইকবাল হোসেন রাগে সোফা খামচে ধরলেন। তিনি হৃদিকে এর দিকে তাকিয়ে বোঝাতে চাইলেন যেন সে ভালোভাবে কথা বলে, কিন্তু হৃদির মাথা নিশ্চুপ। পরিস্থিতি সামাল দিতে সোহান চৌধুরী দ্রুত পাত্রের মামার দিকে তাকিয়ে এক অদ্ভুত মিথ্যে সাজালেন। আরে ভাই সাহেব, ও একটু আগে একটা স্বপ্ন দেখছে, আমার বড় ছেলে নাকি তাকে খুন করেছে স্বপ্নে। সেই থেকে ভয়ে ভয়ে মাঝে আনমনে আমার ছেলের নাম বলছে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনারা আবার জিজ্ঞাসা করুন। পাত্রের মামা আবার হৃদির দিকে ঝুঁকে পড়ে বললেন, মা, তোমার নাম কি? শুভ্র ভাই। মানে কি তোমার নাম শুভ্র ভাই? পাগল তুমি? হ্যাঁ, শুভ্র ভাইয়ের জন্য। শুভ্রকে? আমার স্বামী। হৃদির এই চূড়ান্ত স্বীকারোক্তি পুরো ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। পাত্রের মামার আগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখভঙ্গি দেখে অন্তত কঠোর। তিনি উপস্থিত সবার দিকে তাকিয়ে তিক্ত গলায় বললেন, এ কেমন মেয়ে, বারবার অন্য ছেলের নাম বলছে আবার স্বামী বলছে। নিশ্চিত কোনো গণ্ডগোল আছে এখানে। জেনে শুনে আমি কোনোভাবে আমার ভাগ্নের জীবন নষ্ট করব না। আসি, আমাদের ক্ষমা করবেন না, নিজেরা ভালো থাকবেন। পাত্রপক্ষ কোনো কথা শোনার অপেক্ষা না করে রাগে আর অপমানে ঘর থেকে বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমের দরজাটা সজোরে লাগানো হতে শব্দ হতে ইকবাল হাসান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সোফা থেকে উঠে হৃদির উপর ঝাঁপিয়ে পড়লেন। হৃদির গালে পিঠে এলোপাতাড়ি ঠাস ঠাস চড় বসালেন। প্রতিটা আঘাতের শব্দে রুমের বাতাস ভারী উঠল। নির্লজ্জ মেয়ে, আর কতবার এই বাবার মাথা নিচু করবে?
তুই কি আসলে তোর বাবার লাশ দেখতে চাস? রীতি কোনো বাধা দিচ্ছে না, একটা শব্দ তার মুখ থেকে বেরোচ্ছে না। সে নিথর পাথরের মতো বসে শুধু মার খেয়ে যাচ্ছে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, কিন্তু আত্মনাদ কর শক্তিটুকু জন্য হারিয়ে ফেলছে। শুভ্রা পাগলের মতো ইব্রাহিম হোসেনকে থামানোর চেষ্টা করছে। পাশ থেকে ছোট ভাই ইমনও কেঁদে উঠলো, বাবার হাত জড়িয়ে ধরে বলল, আব্বু মেরো না আপুকে, আপু অনেক ব্যথা লাগছে। তোমরা আপুর সাথে এমন কেন করছো? আপু তো শুভ্র ভাইকে ভালোবাসে। তাহলে দিয়ে দাও না, ভাইয়ের সাথে বিয়ে দিলে কি এমন ক্ষতি হবে তোমাদের? অতীত কেটে গেছে দীর্ঘ 2 মাস। এই 2 মাস হৃদি এক জীবন্ত কঙ্কালে পরিণত হয়েছে। শরীরের সবটুকু শক্তি যেন কোনো এক অদৃশ্য দহন শুষে নিচ্ছে। গুনে গুনে 9 বার পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে, আর প্রতিবারই হৃদি কোনো না কোনোভাবে পাগলামি করে তাদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু দীর্ঘ সময় শুভ্রের কোনো হদিশ মেলেনি। ফোন দিলে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ। মেয়ের এই অভদ্রতা ইকবাল হাসান আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। ধৈর্য তার সীমা ছড়িয়ে গেছে। আজ তিনি উন্মাদের মতো হৃদির রুমে ঢুকলেন, তার হাতে ধারালো একটা ছুরি। হৃদি কিছু বুঝে ওঠার আগে তিনি নিজের গলায় কাছে ছুরিটা চেপে ধরলেন। রক্তিম চোখে হৃদির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলা বলেন, আজ শেষবারের মতো তোকে দেখতে আসবো। যদি আজকের পর কোনো রকম পাগলামি করিস, তবে আমি নিজেই এই ছুরিটা নিজের গলায় চলিয়ে দেবো। তখন বাবার লাশের উপর দিয়ে তুই শুভ্রের কাছে যাস, দেখি তোর কাছে এখন কে বড়, এ যে জন্ম দিয়ে তিলে তিলে বড় করেছে সে, নাকি সেই পিতা বড়, নাকি 2 দিনের ভালোবাসার শুভ্র ভাই? বাবার এই ভয়াবহ রূপ দেখে দিদির পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। তার মনে হলো মাথায় এক প্রচণ্ড বজ্রঘাত হয়েছে। সে একদম নিথর হয়ে গেল। কোনো শব্দ তার মুখ দিয়ে সরল না। ঠিক সেই মুহূর্তে ঘরে কাজী সাহেবকে নিয়ে ঢুকলেন সোহান চৌধুরী। তার পিছনে কাজী সাহেব হৃদির সামনে একটা ডিভোর্স লেটার আর কলম এগিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, মা এই কাগজে সই করো। হৃদি 2 মাস ধরে লড়ে যাওয়া সবটুকু শক্তি হারিয়ে ফেলল। সে কাঁপা কাঁপা হাতে কাগজের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কিসের কাগজ? ইকবাল হাসান ছুরিটা গলায় আরো জোরে চেপে ধরে গর্জে উঠলেন, ডিভোর্সের কাগজ। শুভ্রের সাথে আজই তোর সম্পর্ক ছিন্ন হচ্ছে। কথাটা শোনা মাত্র হৃদির 2 কানে হাত দিয়ে পাগলের মতো চিৎকার করে উঠল। তার আত্মনাতে যেন ঘরের আশপাশগুলো কেঁপে উঠল। না না, আমি মরে যাব, সরাও এই কাগজ তোমরা, আমি সই করব না। তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু শুভ্র ভাই থেকে আলাদা করো না। সোহান চৌধুরী হৃদির মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, পাগলামি করিস না হৃদি, আমরা তোর ভালোর জন্য বলছি, সই করে দে মা। শুভ্রের চেয়ে বড় রাজপুত্রের সাথে তোকে বিয়ে দিব, যে শুভ্রের চেয়ে সুন্দর হ্যান্ডসাম, দেখবি তুই অনেক সুখী হবি। হৃদির ভালোবাসা এক এমন এক চরমে পৌঁছেছে, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। সে সোহান চৌধুরীকে ধাক্কা দিয়ে সরিয়ে আর্তনাদ করে উঠল, না না, আমার কোনো সুন্দর হ্যান্ডসাম ছেলে চাই না, আমার শুধু আমার শুভ্র ভাইকে চাই। মরে যাব তবু কাউকে বিয়ে করব না। মামা, তুমি এই কাগজ নিয়ে চলে যাও, এই কাগজে আমি কখনো সই করব না। ইকবাল হোসেন এবার সরাসরি হৃদির দিকে তাকালেন, মরণপণ চোখে তাকালেন। তিনি দাঁতে দাঁত চিবোন, সই করবেন? ঠিক আছে, তাহলে বাবার মরমুখ দেখ তুই, বলে ইকবাল হোসেন নিজের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন। সোহান চৌধুরী দ্রুত হাত টেনে দিলেন। ইকবাল হোসেন তখনও উন্মাদের মতো বলছে, ছেড়ে দিন ভাই সাহেব, আমাকে মরতে দিন, আমি আর এই কলঙ্ক সহ্য করতে পারছি না, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। ঠিক সেই মুহূর্তে রাবেয়া হোসেন ঘরে ঢুকলেন। এই বীভৎস দৃশ্য দেখে তিনি হৃদির কাজ সজোরে ধাক্কাতে লাগলেন। তীক্ষ্ণ স্বরে বললেন, তুই কি তোর বাবাকে মেরে ফেলতে চাস? তোর কাছে কি তোর ভালোবাসা এতই বড়, যে মানুষটা এত কষ্ট করে তোকে তিলে তিলে বড় করলো, বাবাকেই তুই ভালোবাসার জন্য শেষ করে দিবি? তোর জন্মদাতার চেয়ে তোর এই 2 দিনের ভালোবাসা বড় হয়ে গেল। হৃদির মাথাটা বন বন করে ঘুরতে লাগলো, সারা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে এলো তার। সে বুঝতে পারছে যে শুভ্র ভাইকে হারাতে চলছে। এই পরিবার তাকে অন্য কারো হাতে তুলে না দেওয়া পর্যন্ত শান্ত হবে না। হৃদি কোনো মতে বিছানা কোণে আঁকড়ে ধরল, তার বুকের ভিতরটা খাঁ করছে। সে মনে মনে ডুকরে কেঁদে উঠল, শুভ্র ভাই কেন আমাকে এভাবে একা ফেলে গেলেন? কী অপরাধ ছিল আমার? আমি যে আর লড়তে পারছি না শুভ্র ভাই, আমি নিঃশেষ হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। একবার ফিরে আসেন আপনি, আপনি বোঝান আমি আপনার জন্য কতটা পাগল। সবাইকে বলে আপনি আমাকে ছাড়া বাঁচবেন না। ফিরে আসেন শুভ্র ভাই, আমি আর পারছি না। হৃদির মুখটা এক অদ্ভুত বিষাদমাখা হাসি ফুটে উঠল। সে হাসিতে কোনো প্রাণ নেই, ছিল এক গভীর শূন্যতা। সে ধীর পায়ে হাতে কাগজটা টেনে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই সুন্দর করে সই করে দিল। সই করে সে বিছানা থেকে নেমে ইকবাল হোসেনের সামনে গিয়ে দাঁড়ালো।
বাবা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আর কখনো দেব না। এবার একদম চিরতরে মুক্তি দিয়ে চলে যাবো, আর পাত্রপক্ষের সামনে আমি কোনো পাগলামি করব না, একদম ভদ্র মেয়ের মতো হয়ে থাকবো, কথা দিলাম। হৃদের এই আকস্মিক পরিবর্তন ঘরের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইকবাল হোসেন সাথে সাথে হাতের ছুরিটা ফেলে দিয়ে হৃদিকে জাপটে ধরলেন, টেনে নিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে পরম মমতা বললেন, আমি তোর বাবা দিদি। বাবা কখনো তার মেয়ের খারাপ চায় না। বাবারা যেমন আদর করে হতে পারে, তেমনি মেয়ের মঙ্গলের জন্য কঠোর হতে পারে। বাবা মায়ের ভালোবাসা তুই এখন বুঝবি না, যখন নিজে মা হবি তখন বুঝবি। সোহান চৌধুরী মনে মনে বেশ খুশি। তিনি ভাবলেন, ইকবাল হোসেন আত্মহত্যার হুমকির কাজ দিয়েছে, রিদি ভয়ে নিজেকে বুঝিয়ে নিয়েছে। বিকেল হতে না হতে রিদিদের বাড়ির নতুন আওয়াজ। এটা ছিল 10 নম্বর বিয়ে। বরাবরের মতো শুভ্রা রিদিকে যত্ন করে সাজিয়ে দিল, কিন্তু আজ রিদির চোখে কোনো পানি নেই, বরং এক ধরনের শীতলতা। সে ড্রয়িং রুমে ঢুকে সবাইকে বিনম্রভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম। পাত্রপক্ষের সবাই হাসি মুখে সালামের উত্তর দিল। রিদিকে সবার মাঝে বসানো হলো। পাত্রের নাম সাদ। সে বেশ শান্তশিষ্ট। সে মাথা নিচু করে তাকলেও রিদি আর চোখে বারবার রিদিকে দেখছিল। বড়রা রিদিকে যা যা প্রশ্ন করলো, সে একদম আদর্শ মেয়ের মতো গুছিয়ে জবাব দিল, কোনো প্রতিবাদ করলো না, কোনো শুভ্রের নাম নেওয়া নেই। সবশেষে ছেলেপক্ষ জানান দিল রিদিকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে ছেলের বাবা মুগ্ধ হয়ে ছেলের কানে কানে বললেন, আমরা এই মেয়েকে বৌমা হিসেবে চাই রিসাত। অবশেষে দীর্ঘ টানাপোড়ার পর রিদির বিয়ে ঠিক হলো। আজ মঙ্গলবার। ছেলের প্রস্তাব দিল আগামী শুক্রবারে। ফাইনালের দুই পরিবারের সম্মতিতে সেই তারিখে বিয়ের মোহর লাগানো হলো। সবাই যখন খুশিতে আত্মহারা, দিদি তখনই সেই স্লান হাসি মুখে নিয়ে পাথরের মতো বসে রইল। কেউ টের পেল না এই হাসির আড়ালে দিদি আসলে কোনো অমোঘ পরিণতির দিকে যাচ্ছে। দুদিন পর রিদি আর আগের মতো পাগলামি করে না। সে এখন সময় মতো খাওয়া দাওয়া করে, ইমনের সাথে বসে আড্ডা দেয়, এমনকি লুডো খেলে। বাড়িতে বিয়ের ধুম লেগেছে, আত্মীয় স্বজনের আনাগোনা। রিদির মুখে হাসি দেখে রাবিয়া হাসান আর ইকবাল হাসান যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। অবশেষে মেয়েটা স্বাভাবিক হতে শিখেছে, কিন্তু রিদির এই অতি স্বাভাবিক আচরণ কিছুতেই মানতে পারছেন না সায়রা চৌধুরী। যে মেয়েটা শুভ্রকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছিল না, সে এত তাড়াতাড়ি সব ভুলে কীভাবে হাসি খুশি হয়ে গেল। সায়রা চৌধুরীর বুকের ভিতরটা ফু যাচ্ছে। আজ বৃহস্পতিবার। রিদির গায়ে হলুদ, পুরো বাড়ি ঝলমলে আলোকসজ্জা সাজানো। সদর দরজা থেকে রাস্তা পর্যন্ত মরিচ বেঁধে দিয়ে বার্নিল করে তোলা। রিদি ড্রয়িং রুমে এসে তার বাবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আব্বু একটু মার্কেটে যেতে চাই, আমার নিজের পছন্দের কিছু জিনিস কেনা আছে। ইকবাল হোসেন মেয়ের আবদারে খুশি হলেন, ঠিক আছে মা, তুই রেডি হয়ে যা, আমি নিজেই তোকে নিয়ে আসবো। রিদি তৈরি হয়ে আসলো, শুভ্রার সাথে গেল। ইমনের নাচরবান্ধা সেও যাবে। শেষমেশ ইকবাল হোসেন, রিদি, শুভ্রা আর ইমন নিয়ে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আসলেন। মার্কেটে ঢোকার পর রিদি, ইমন যখন অন্য দোকানে ব্যস্ত, শুভ্র তখন খুঁজতে লাগলো। সে অন্য একটা মার্কেটে ছুতো দিয়ে একটু আড়ালে গেল। একটা দোকানের কর্মচারীকে লক্ষ্য করে বিনীত স্বরে বললেন, ভাইয়া, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জাস্ট 2 মিনিটের জন্য একটা আর্জেন্ট কল করলাম। কর্মচারী সানন্দে ফোন বাড়িয়ে দিল। শুভ্রা বুক বুকানি নিয়ে চারিদিকে একবার তাকে শুভ্রের সেই বিদেশি নাম্বার ডায়াল করলো, কিন্তু উপাস থেকে সেই চিরচেনা যান্ত্রিক কণ্ঠস্বর ফোন কেউ না জানুক। শুভ্রা মনে মনে জানে রিদি বড় কোনো নাটক করছে, কারণ ভালোবাসা এত সহজে মুছে ফেলে নতুন জীবন গোছানো যায় না। শুভ্রার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ভাইটার উপর। কেউ কি এভাবে নিরুদ্দেশ হয়ে ফোন বন্ধ করে? হঠাৎ শুভ্রার মাথায় ঈশানের কথা খেলে গেল। এত কিছু হয়ে গেল, অথচ ঈশানকে কিছু জানানো হয়নি। সোহান চৌধুরী তাকে বাড়ি থেকে বাইরে একদম বের হতে দেন না, এমনকি ফোনটাও কেড়ে নিয়েছেন। শুভ্র চট করে ঈশানের মুখস্থ নাম্বারটা ডায়াল করলো। কয়েকবার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। শুভ্র অস্থির হয়ে ফিসফিস করে বলল, ঈশান ভাইয়া, আমি শুভ্রা, আপনি কোথায়? ঈশান অবাক হয়ে বলল, আরে শুভ্রা, কেমন আছো? তোমার ফোন বন্ধ কেন এতদিন? শুভ্রা কান্নারত গলায় বলল, সব পরে কথা হবে ভাইয়া, আপনি আগে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসেন। শুভ্রার কথা শুনে ঈশান অস্থির হয়ে কয়েক মিনিটের মধ্যে শপিং কমপ্লেক্সের সামনে আসলো। শুভ্রা আগের থেকে রাস্তার এক কোণে দাঁড়িয়ে ছিল। ঈশানকে দেখা মাত্র এগিয়ে গিয়ে তার হাতটা টেনে মার্কেটের পাশে একটা নির্জন গলির চিপায় নিয়ে গেল। শুভ্রাকে এতটা বিধ্বস্ত থেকে আতঙ্কিত হয়ে ঈশান কপালে ভাঁজ ফেলে বলল, কী হয়েছে শুভ্রা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কান্নায় ভেঙে পড়ল শুভ্রা। ভাইয়ের সব কিছু শেষ হয়ে যাচ্ছে, রিদির বিয়ে ঠিক হয়েছে, কাল ওর বিয়ে। ঈশান চোখ কপালে তুলে চিৎকার করে বলল, হোয়াট? শুভ্রা, তুমি কি আমার সাথে মজা করছো? আমি একটুও মজা করছি না ভাইয়া,
আমি একদম সিরিয়াস। কাল রিদির বিয়ে। গত 2 মাসে এখানে যা যা হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। শুভ্রার শুরু থেকে সবটুকু। শুভ্রের ফোন বন্ধ থাকায় ইকবাল এহসানের গলায় ছুরি ধরে শেষ পর্যন্ত রিদির ডিভোর্স পেপারে সই করে সব খুলে বলল। সব শুনে ঈশানের মাথায় হাত দিয়ে পাগলের মতো অস্থির হতে কসলাতে কসলাতে বলল, শুভ্রা, তোমরা জানো কি হচ্ছে? বসের জীবন নিয়ে খেলছে তোমাদের দুই পরিবার। রিদির বিয়ে হয়ে গেলে বস পাগল হয়ে যাবে। আমি তো জানি বস রিদিকে কতটা ভালোবাসে। যেভাবে হোক এই বিয়ে থামাতে হবে আমাদের। শুভ্র অসহায় গেল বলল, কিন্তু কিভাবে? ভাইয়া তো এদেশে নাই। আর ভাইয়ার ফোনটাও যে বন্ধ রেখেছে এখনো পর্যন্ত খুলিনি। ঈশান এবার আগে ফেটে পড়লো। সে দাঁত চেপে বলল, বসের এই জিনিসটা আমার একদম খারাপ লাগে। কোথাও গেলে ফোনটা বন্ধ রাখে। আরে ফোনটা অন্তত খোলা রাখো, কারণ বিপদের সময় তো সময় মেপে বলে কয়ে আসে না। এখন এই মুহূর্তে ওনাকে না পেলে পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাবে। ঈশান পকেট থেকে নিজের ফোন বের করে পাগলের মতো শুভ্রের নাম্বার ট্রাই করতে লাগলো। ওপাশ থেকে যান্ত্রিক স্বর বারবার ভেসে এসছে। ঈশান দেওয়ালের উপরে একটা লাথি মেরে বলল, শুভ্রা, তুমি রিদির কাছে যাও। আর ও যেন হুট করে সই করে দিয়ে শান্ত হয়ে গেছে, এটা মোটেও ভালো লক্ষণ নয়। আমার কেন যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে বড় কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তুমি একে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করো না। আমি আমার শেষ চেষ্টাটুকু বসের কোনো হদিশ পাওয়া যায় নাকি। দরকার হলে আমি এয়ারপোর্টে খবর নিচ্ছি উনি ফিরছে নাকি। শুভ্র মাথা নেড়ে আবার মার্কেটে ভিড়ে মিশে গেল। তার বুকের ভেতরটা দ্রু দ্রু কাঁপছে। কালকে সূর্য ওঠার আগে যদি শুভ্র না ফিরে তাহলে বড় অঘটন ঘটে যাবে। ইকবাল হাসান ফোনে হঠাৎ একটা জরুরি কল আসায় তিনি কথা বলা ইমন আর রিদিকে একটু সরে গেলেন কিছু নিরিবিলি জায়গা থেকে। এদের চাতক পাখির মতো সুযোগের অপেক্ষায় ছিল। সে ইমনের হাতটা শক্ত করে ধরে দ্রুত পায়ে চালিয়ে পাশে একটা ফার্মেসি দোকানে আসলেন। রিদির চোখে মুখে এক ধরনের অস্বাভাবিক ক্ষিপ্রতা। সে ফার্মেসিতে গিয়ে নিজ স্বরে কিছু একটা চাইল। দোকানদার কয়েকটা প্যাকেট বের করে দিতে রিদি ক্ষিপ্র হতে সেগুলি ব্যাগে পুরে নিল। পুরো কাজটা যে এত দ্রুত করলো যে ছোট্ট ইমন কিছু বুঝতে পারল না। রিদি যখন আবার মার্কেটে ভিড়ের মাঝে ফিরে এলো, তার ঠোঁটের কোণে এক চিলতা বিষাদমাখা হাসি ফুটে উঠল। ঠিক যেন কোনো যুদ্ধের জয়ী হওয়ার পর এক পরাজিত সৈনিকের শেষ হাসি। ঈশান এয়ারপোর্টে গিয়ে পাগলের মতো প্রতিটা টার্মিনাল ফ্লাইটের লিস্ট চেক করলো, কিন্তু কোনো আশার আলো দেখতে পেল না। আজকে শুভ্রের কোনো ফ্লাইট এখানে ল্যান্ড করার কথা নেই। ঈশানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সব কিছু শেষ হয়ে গেল। আর তার সাথে শুভ্রের উপর একটা তীব্র অভিমান আর রাগ দানা বাঁধছে। কোথায় হারিয়ে গেল লোকটা, যখন তার গোটা জগৎটা ছারখার হয়ে গেছে। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে ট্যাক্সি নিয়ে সোজা রিদিদের বাড়িতে ছুটে এলো। তখন সন্ধ্যা ঘনিয়েছে। দূর থেকে কানে ভেসে আসছে উৎসবের উচ্চ শব্দ। পুরো বাড়িতে লতানো আলোকসজ্জা এমনভাবে সেজেছে যেন মনে হচ্ছে রাজপুরী। রাস্তাঘাট জুড়ে ঝিকমিকে আলো দেখে ঈশানের বুকের ভেতরটা ধক করে উঠল। এই আলোকসজ্জা কি উৎসবের জন্য, নাকি শুভ্রের হৃৎপিণ্ডটা অন্য কার হাতে তুলে দেওয়ার শেষ আয়োজন? ভিতরে যখন সাজসজ্জার বেদিকে হলুদ রঙের এক মায়াবী শাড়িতে সাজিয়ে স্টেজে বসানো হয়েছে। চারদিকে গগনবিদারী মিউজিক আর নাচ গানে মাতোয়ারা সবাই। পাখি, মিহি আর বাড়ির বাকি মেয়েরা গানের তালে তালে নাচছে। শুভ্রা রীতির ঠিক পাশেই বসেছিল। ভিড়ের মাঝে হঠাৎ তার চোখ পড়ল ঈশানের উপর। ঈশানকে দেখা মাত্র শুভ্রা নিঃশব্দে স্টেজ থেকে নেমে এলো এবং সবার চোখ এড়িয়ে ঈশানকে টেনে বাড়ির পিছনে নির্জন বাগানটায় নিয়ে গেল। সেখানে আবছা আলোয় ঈশান যখন শুভ্রার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তার নিঃশ্বাস যেন কয়েক মুহূর্তের জন্য আটকে গেল। শুভ্রার পরনে কাঁচা হলুদ রঙের এক জমকালো লেহেঙ্গা। তার গায়ে দুধালতা গায়ের রঙের সাথে মিশে এক অপার্থিব শোভা তৈরি করছে। সারা শরীর জুড়ে গাঁদা ফুলের গয়না গলায়, কানে আর হাতে হলদেটে সেই ফুলের স্নিগ্ধ ছোঁয়া। মাথার আর ছোট চুলে ছোট সাদা আর লাল গোলাপ গেঁথে দেওয়া, যেন স্বর্গীয় উদ্যান থেকে নেমে এসেছে। হলুদের স্নিগ্ধতা আর ফুলের ঘ্রাণে শুভ্রাকে এক জীবন্ত পরীর মতো লাগছে। তার টানা টানা চোখ দুটো লেগে আছে গভীর উৎকণ্ঠতা, আর সেই কাজল মাখা সেই দৃষ্টি যেন এই উৎসবের মাঝে এক অব্যক্ত বেদনার গল্প। ঈশান কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে রইল। এই রণক্ষেত্র এমন এক স্বর্গীয় সৌন্দর্য যেন বিমানন। কিন্তু শুভ্রের এই রূপ দেখে ঈশানের পাথর হয়ে যাওয়া মনটা মুহূর্তের মধ্যে টোল পড়ে গেল। শুভ্রা ঈশানের হাত ধরে ঝাঁকুনি দিয়ে কাঁপা গলায়
জিজ্ঞেস হলো, ঈশান ভাইয়া, ভাইয়ের কোনো খবর পেলেন? কিছু একটা বলুন। ঈশান নিজেকে সামনে নিয়ে এক বুক হাহাকার নিয়ে মাথা নিচু করলো। তার নীরবতায় জানিয়ে দিল শুভ্রের কোনো খবর পাওয়া যায়নি। সে মাথা নাড়তে নাড়তে এক বুক হাহাকার নিয়ে বলল, না, শুভ্রের বসের কোনো খবর নেই। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রিদির বিয়েটা যদি একবার হয়ে যায় তবে বসের সাজানো জগতে তাসের ঘরের মতো ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে শুভ্রা। তাদের দুজনের রুদ্ধশ্বাস কথোপকথনের মধ্যে ছায়ার মতো হাজির হলো সোহান চৌধুরী। শুভ্রার সাথে ঈশানের নির্জনে কথা বলতে দেখে চোখ মুখ শক্ত কঠিন হয়ে গেল। বাবাকে দেখে শুভ্রার রক্ত হিম হয়ে গেল। সে ভয়ে কাঁপতে লাগলো। ঈশান অবশ্য বিচলিত হল না। সে নিজের জায়গায় পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে রইল। শুভ্রা কাঁপা কাঁপা গলায় আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করে বলল, আব্বু, আব্বু, আমি। সোহান চৌধুরী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি ঈশানের দিকে। তিনি গম্ভীর গলায় বললেন, দেখো ঈশান, আমি জানি তুমি আমাকে সম্মান করো, তাই মুরব্বি হিসেবে বলছি, শুভ্র যাতে কোনোভাবে এই বিয়ের খবর না পায়। তুমি বিয়েতে এসেছো, ভালো কথা, আনন্দ করো, খাওয়া দাওয়া করো, কিন্তু নিজের সীমার মধ্যে থাকবে। শুভ্র আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের কোণে পানি সাহস সঞ্চয় করে বাবার দিকে তাকিয়ে, আর যে লাভু, প্লিজ বিয়েটা আটকাও, ভাইয়ে জানলে পাগল হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না কেন? সোহান চৌধুরী মেয়েটিকে ফিরে ধমকের সুরে বললেন, হোক পাগল, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা আমি পছন্দ করি না। সেটা কি সে জানে না যেন সে রিদিকে বিয়ে করলে কীভাবে? যা হচ্ছে মঙ্গলের জন্য। এসব প্রেম ভালোবাসা দুদিনের মোহ, সময় হলে কেটে যাবে। সাদ অনেক ভালো আর ভদ্র ছেলে, বিয়েটা অনেক সুখের হবে। সোহান চৌধুরীর কথা শুনে ঈশানের ঠোঁটের কোণে একচিলতে তেতো হাসি ফুটে উঠল। সে বিনয়ের মুখোশ পরলেও তার কণ্ঠে ছিল দৃঢ় এক সত্য। সে সরাসরি সোহান চৌধুরীর চোখের দিকে তাকিয়ে বলল, বেয়াদবি মাফ করবেন আঙ্কেল, ছোট মুখে বড় কথা বলছে। আসলে বস, এই পৃথিবীতে আপনি আর আন্টি ছাড়া যদি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকে সেটা হলো রিদি। হোয়াট আই বিলিভ। আমি আপনাকে বিয়ে আটকাতে বলবো না, শুধু এটুকু বলবো, নিজের হাতে নিজের সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না। আই অ্যাম টেলিং দ্য ট্রুথ। বস জানলে আক্ষরিক অর্থে পাগল হয়ে যাবে। তাকে সামলানোর ক্ষমতা তখন কারো থাকবে না। অসম্ভব ভালোবাসি তোমাকে পর্ব ১৩, পুরো গল্পটা প্লেলিস্টে। প্রণয়ের বাঁধন গল্পটা একটু সবাই শোনো, ভালো লাগবে আশা করি।